বিচারিক সংস্কার নিজেই সংস্কার শব্দের প্রতীক হয়ে উঠেছে প্রধান বিচারপতি। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং ঢাকা শহরের বায়ু দূষণ একটি স্বাস্থ্য ঝুঁকির রূপ নিয়েছে পরিবেশ উপদেষ্টা। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি আমি রেজা রায়হান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিচারিক সংস্কার শুধু বিভিন্ন খাতভিত্তিক সংস্কারের স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়, বরং এই বিচারিক সংস্কার নিজেই সংস্কার শব্দের প্রতীক হয়ে উঠেছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার দুপুরে রংপুর নগরীর গ্র্যান্ড প্যালেস মিলনায়তনে ইউএনডিপি আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যদক্ষতা বৃদ্ধিতে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ বহু বছর ধরে আভ্যন্তরীণ সংস্কারে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের একমাত্র অঙ্গ হিসেবে বিচার বিভাগ নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ, বাস্তবায়নের ক্ষমতা ও কর্তৃত্ব গ্রহণ করেছে। গত ৮ মাসে অভূতপূর্ব গতি অর্জন করেছে এই সংস্কার। অনেকদিন পর বিচার বিভাগ ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের কাছাকাছি এসেছে। এই সুযোগ নষ্ট হলে বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা ও প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। আশা করছি এই বার্তা সারা দেশে সমানভাবে সবার মাঝে প্রতিফলন হবে। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় আছে। আমাদের এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারো কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ। বাংলাদেশি হিসেবে আমরা পরিচিত। কোথাও ধর্মীয় ভাব গাম্ভীর্য যেন নষ্ট না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। শনিবার নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্ধ মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। সেনাবাহিনীকেও এবং হিন্দু মুসলিম সবাই কিন্তু এখানে কাজ করে। আমাদের এখানে কিন্তু কোনো ধরনের কোনো ভেদাভেদ নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এখানে কারো কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি, এবং বাংলাদেশি হিসাবে আমরা এখানে কিন্তু সবাই আসছি, এবং আমরা এখানে একটা পুণ্য স্নান করে সবাই আপনাদের জন্য আমরা পুণ্য সবসময় থাকতে পারি, এইটার জন্য ব্যবস্থা করা হবে। ঢাকা শহরের বায়ু দূষণ একটি স্বাস্থ্য ঝুঁকির রূপ নিয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নিতে হবে। শনিবার দুপুরে রাজধানীর মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সহ কোনো জায়গায় কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। ময়লার ভাগাড় ও আশেপাশের এলাকার জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। আগামী সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে নামছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো। এ মাস থেকে শুরু হবে তাদের নানা কর্মসূচি। ধীরে ধীরে এই কর্মসূচির মধ্য দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন তারা। এর আগে সরকারের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে আগামী সপ্তাহে আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা। সেখানে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানানো হবে। এছাড়া ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে রোডম্যাপ ঘোষণারও দাবি জানানো হবে। সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল রোববার থেকে খুলবে অফিস, আদালত, ব্যাংক, বিমা ও অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। অবশ্য আজই অনেক বেসরকারি প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হয়েছে। তবে রাজধানী ঢাকার সড়কে এখনও ঈদের ছুটির আমেজ বিরাজ করছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে ঢাকার সড়ক এখনও প্রায় ফাঁকা, নেই চিরচেনা যানজটের তেমন ভোগান্তি। বিভিন্ন মোড়ে সিগন্যালে পড়লেও খুব বেশি সময় আটকে থাকতে হচ্ছে না। শনিবার রাজধানীর মিরপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, বনানী সহ বিভিন্ন এলাকায় সড়কে ঘুরে দেখা গেছে গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। যানবাহনের সংখ্যা যেমন কম, তেমনি কর্মজীবী মানুষের উপস্থিতিও সীমিত। এমনকি প্রচণ্ড গরমের কারণে বিভিন্ন ছোট সড়কগুলোতে রিকশা কিংবা সিএনজি চালিত অটোরিকশার উপস্থিতিও কিছুটা কম। ঐতিহ্যবাহী অষ্টমীর পূর্ণ স্নানে সারা দেশে লাখো ভক্তের ঢল নেমেছে। ব্রহ্মপুত্র নদসহ দেশের বিভিন্ন নদী তীরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম থেকে বুলবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রায়
প্রায় 400 বছর ধরে চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান করেন। উপজেলার রমনা নদী বন্দর এলাকার ব্রহ্মপুত্র নদীর তীর থেকে জোরগাছ বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় এবারের অষ্টমী স্নান ও মেলার স্থান নির্ধারণ করা হয়েছে। স্নান উপলক্ষে শুক্রবার থেকে ব্রহ্মপুত্র তীরে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। রাত 1টা থেকে স্নান শুরু হলেও শনিবার দুপুর 12টা থেকে 1:41 পর্যন্ত স্নানের উত্তম লগ্ন ধরা হয়েছে। কিন্তু ভক্তরা শনিবার ভোররাত থেকে স্নান শুরু করে দিনব্যাপী স্নান ও মেলা চলবে। অষ্টমীর স্নান উপলক্ষে ব্রহ্মপুত্র নদীর তীরে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানোৎসব উপলক্ষে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে। পুণ্যার্থীদের সুবিধার জন্য চিলমারির রমনা নদী বন্দর থেকে জোরগাছ বাজার এলাকা পর্যন্ত এবারের স্নানের ঘাট ও মেলার স্থান নির্ধারণ করা হয়েছে। স্নানোৎসব কমিটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের নিরাপত্তা, স্নান পরবর্তী পোশাক পরিবর্তন এবং পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কেউ কেউ আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ কেউ আবার ব্রহ্মপুত্র নদীর তীরের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বিচ্ছিন্নভাবে বিছানা করে রাত্রি যাপন করেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। লাঙ্গল বন্ধের পুণ্যস্নান উৎসব বা ঢাকামুখী মানুষের চাপে নারায়ণগঞ্জের কয়েক মাইল সড়কে দীর্ঘ যানজট দেখা গেছে। শনিবার বন্দর ও সোনারগাঁও উপজেলার আওতাধীন লাঙ্গল বন্ধ থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত সকাল থেকে এ যানজট দেখা যায়। বিকেল প্রায় 3টা পর্যন্ত যানজট লক্ষ্য করা গেছে। তবে সকাল থেকে যানজট থাকলেও থেমে থেমে হাজার হাজার গাড়ি চলতে দেখা যায়। কাঁচপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র নদের তীরে লাঙ্গলবন্দ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে দেশ বিদেশের লাখো মানুষের সমাগম হয়েছে। অপরদিকে ঈদের ছুটি শেষে রবিবার অফিস খোলাকে কেন্দ্র করে শনিবার চট্টগ্রাম, কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলার মানুষ ঢাকা প্রবেশ করায় অতিরিক্ত গাড়ির চাপ পড়েছে মহাসড়কে। সারা বিশ্বজুড়ে এক নয়া ট্রেন্ডে গা ভাসিয়েছেন সকলে। জিবলি আর্টের ট্রেন্ড। নিজের ও পরিবারের মানুষদের ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই ছবিকে কার্টুনের মতো বানিয়ে সমাজ মাধ্যমে আপলোড করছেন অনেকেই। জিবলি ইমেজ তৈরি আদৌ কতটা নিরাপদ? সতর্ক করলেন ভারতীয় সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারা বিশ্ব জুড়ে এক নয়া ট্রেন্ডে গা ভাসিয়েছেন সকলে, জিবলি আর্টের ট্রেন্ড। নিজের ও পরিবারের মানুষের ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই ছবিকে কার্টুনের মতো বানিয়ে সমাজ মাধ্যমে আপলোড করছেন অনেকে। এআই এর মাধ্যমে এই কার্টুনের মতো ছবি বানানোর আড়ালে বিপদ লুকিয়ে আছে। এআই এর মাধ্যমে জিবলি ইমেজ তৈরি আদৌ কতটা নিরাপদ? সতর্ক করলেন ভারতীয় সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আপনার সাধারণ ছবি নিমেষের মধ্যে কার্টুন ছবিতে পরিণত হচ্ছে। সমাজ মাধ্যমে ট্রেন্ডিং এখন জিবলি ইমেজ। প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্ত থেকে প্রাকৃতিক দৃশ্য কিংবা ব্যক্তিগত ছবি সবই কার্টুন ইমেজে পরিণত হয়ে যাচ্ছে। বিশ্ববিখ্যাত জাপানি শিল্পী হায়াও মিয়াজাকির অনবদ্য সৃষ্টি জিবলি স্টুডিওর অ্যানিমেশনের আদলে যে কোনো ছবিকে বদলে দিচ্ছে চ্যাটজিপিটি বা গ্রক এআই এর মতো প্ল্যাটফর্মগুলি। সমাজ মাধ্যমে এই জিবলি আর্টে মজেছে 8 থেকে 80 সকলে। এই জিবলি ট্রেন্ড কতটা নিরাপদ? নিজের এআই ইমেজ বানাতে গিয়ে আদৌ সাইবার অপরাধীদের পাতা ফাঁদে পা দিচ্ছেন না তো? সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায় জানান, নিজেকে সুরক্ষিত রাখাটা এআই এর দুনিয়ায় সব থেকে বেশি জরুরি। আপনি যে ছবি আপলোড করছেন সেখান থেকে আপনার ছবি বা তথ্য অন্য কোথাও চলে যাবে না বা আপনার ছবিটা কোথাও বিক্রি হবে না, তেমন কোনো স্বীকারোক্তি কোথাও দেয়া নেই।
একটা ফোনে যখন আপনি ছবি তোলেন তার সঙ্গে সেই ছবি সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যায় আপনার ফোনে। একইভাবে কেউ যখন তার ছবি এআই প্ল্যাটফর্মে আপলোড করছে, ছবির ব্যাকগ্রাউন্ডে সেই তথ্যগুলি তো চলে যাচ্ছে এই প্ল্যাটফর্মগুলিতে। জিবলি আর্ট তৈরি করতে গিয়ে নিজের ব্যক্তিগত ছবি দিয়ে ফেলছেন নেটিজেনরাও। বিশেষজ্ঞরা বলছেন এই জিবলি ইমেজের মেন সার্ভার রয়েছে আমেরিকায়। তবে এই বিপুল পরিমাণ ছবি বা তথ্য কোন সার্ভারে গিয়ে জমা হচ্ছে তা এখনো অজানা। ফলে অজান্তেই ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে দেশের বাইরে অন্য কারো হাতে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ডিপফেক, ফেক পর্নোগ্রাফি, এমনকি ডার্ক ওয়েবেও বিক্রি হতে পারে ব্যক্তিগত ছবি। যে কোনো মুহূর্তে সাইবার অপরাধের শিকার হতে পারেন আপনি। সেক্ষেত্রে পুলিশ বা প্রশাসনের দ্বারস্থ হলেও সেভাবে সুরাহা হবে না বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায় জানান, এরা বট টেকনোলজিতে বিশ্বাস করে, যার অর্থ বিল্ড, অপারেট, দেন ট্রান্সফার। প্রথমে আপনার সম্পর্কে ধীরে ধীরে তথ্য সংগ্রহ করা হবে, একে বলে বিল্ড। তারপর সেটিকে অপারেট করবে বা অ্যানালাইসিস করা হবে যে এই ব্যক্তি কোথায় থাকেন, পরিবারে কে কে আছেন ইত্যাদি। আর শেষে ডেটা ট্রান্সফার করা হবে যাতে আপনি বিপদে পড়তে পারেন। ফলে এই ধরনের ওপেন এআই এর মতো প্ল্যাটফর্মে যদি আপনি আপনার নিজের ছবি স্বেচ্ছায় দিয়ে থাকেন, তাহলে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাতে না সরকার না অন্য কেউ দায়ী থাকবে। পরিসংখ্যান বলছে এই কার্টুন ইমেজ তৈরির জন্য সম্প্রতি 10 লক্ষ নতুন অ্যাকাউন্ট তৈরি হয়েছে এআই এর মাধ্যমে। মাত্র 30 ঘন্টায় 1 কোটি ছবি আপলোড করা হয়েছে সার্ভারে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য দ্বিতীয়বারের মতো ৭৫ দিনের সময় দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে টিকটককে তার যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রির ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। তা না হলে দেশটিতে বন্ধ হয়ে যেতে পারে অ্যাপটি। এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, টিকটক বন্ধ হয়ে যাক তা আমরা চাই না। আমরা টিকটক ও চীনের সঙ্গে চুক্তিটি সম্পন্ন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। গত জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এই সময়সীমা আজ শনিবারে শেষ হওয়ার কথা ছিল। নতুন সময়সীমা অনুসারে টিকটক এখন আরও কিছুদিন সময় পেল। চীনের পাল্টা শুল্কারোপের পর মার্কিন শেয়ার বাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। টালমাটাল পরিস্থিতিতে বেশ শঙ্কায় দিন পার করছেন শেয়ার হোল্ডাররা। শুক্রবার মার্কিন স্টক এক্সচেঞ্জগুলো ভয়াবহ দিন পার করছে। এদিন প্রধান সূচকগুলো প্রায় ৬% হ্রাস পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে চীনার পণ্যের উপর নতুন করে ৩৪% শুল্ক আরোপের জবাবে চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন সূচকের মান কমতে থাকে। এনবিসি নিউজ জানিয়েছে, বিস্তৃতি ভিত্তিক S&P 500 সূচক কমেছে ৬%। প্রযুক্তি নির্ভর নাসডাকের ৫.৮% সূচক হ্রাস পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল গড়ে ২২০০ পয়েন্টেরও বেশি হারিয়েছে বা প্রায় ৫.৫% হ্রাস পেয়েছে। এবারে বিনোদনের সংবাদ। ঈদের দিন থেকে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা ছবি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। দর্শকদের এই চাপ সামলাতে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ হলিউড ছবির শো একেবারেই কমিয়ে এনেছেন বলে জানিয়েছেন। তাতেও দর্শক সামাল দেওয়া যাচ্ছে না। স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে দেখা যায়, ঈদের দিন থেকে পরের দিন পর্যন্ত প্রায় সবগুলো শাখাতেই টিকিট বুকড। সরেজমিন কাউন্টারে গিয়েও পাওয়া যায়নি টিকিট। এমনকি ঈদের ৫ম দিনেও ওয়েবসাইটে পরের 2 দিনের টিকিট সোল্ড আউট দেখাচ্ছে। কেবল সামনের সারির কয়েকটি টিকিট পাওয়া যাবে দেখাচ্ছিল। হলে কাউন্টার থেকে জানিয়ে দেন, কাউন্টার খোলার 1 ঘন্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যাচ্ছে। দর্শকদের চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন। চাহিদা থাকা ছবির শো বাড়িয়েও কুল পাচ্ছেন না। এক কথায় টিকিটের জন্য হাহাকার তৈরি হয়েছে দর্শকদের মাঝে। চৈত্রের শেষে এবার সারা দেশে তাপমাত্রা বেড়েছে। শনিবার দেশের 7 জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ঢাকাসহ দেশের 4 বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তারিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ তরিফুল জানান, আগামী 24 ঘন্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটি জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এবারে খেলাধুলার সংবাদ। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে 4-1 গোলের হারের পর দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ। সেলেসাউদের পরবর্তী ম্যাচ জুনের প্রথম সপ্তাহে। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ওই ম্যাচের আগে কোচ নিয়োগের ঘোষণা দিয়েছে সিবিএফ। শুক্রবার সিবিএফ প্রেসিডেন্ট অ্যাডনাল্ড রড্রিগুয়েজ, কনফেডারেশনের নির্বাহী সমন্বয়ক রড্রিগো কায়তানো ও টেকনিক্যাল সমন্বয়ক হুয়ানের সঙ্গে বৈঠক করেছেন। সভা শেষে কায়তানো সংবাদ মাধ্যমকে বলেন, জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে প্রেসিডেন্ট ও টেকনিক্যাল সমন্বয়কের সঙ্গে আমরা বৈঠক করেছি। জুনের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে আমরা নতুন কোচ নিয়োগ দেব। জুনের আগে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হবে নাকি বিশ্বকাপ পরিকল্পনা মাথায় নিয়ে স্থায়ী কোচ নিয়োগ পাবে তা পরিষ্কার করা হয়নি। সিবিএফ এর কোচের তালিকায় যে নাম আছে তাদের বর্তমান চাকরির অবস্থা বিশ্লেষণ করলে দেখা যাবে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের পথেই হাঁটতে পারে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিচারিক সংস্কার নিজেই সংস্কার শব্দের প্রতীক হয়ে উঠেছে প্রধান বিচারপতি। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ঢাকা শহরের বায়ুদূষণ একটি স্বাস্থ্য ঝুঁকির রূপ নিয়েছে, পরিবেশ উপদেষ্টা। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।